Good afternoon. Uh, Today's topic is cerebrovascular accident or brain attack or stroke, and it is defined as a sudden loss of function resulting from disruption of blood supply to a part of the brain. মানে ব্রেনে একটা পার্টিকুলার রিজিয়নে বা পার্টে সাডেনলি যখন ব্লাড সার্কুলেশন অফ হয়ে যাওয়ার ফলে ব্রেন ফাংশন লস হচ্ছে, তাকে আমরা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা ব্রেন অ্যাটাক বা স্ট্রোক বলছি। এখানে দুটো ছবি আছে, দেখো, ইসচেমিক স্ট্রোক, হেমারেজিক স্ট্রোক। তাহলে ইসচেমিক স্ট্রোক হচ্ছে কি করে? when there is lack of oxygenated blood due to obstruction of the cerebral artery by atherosclerotic plaque. In this picture there is hemorrhagic stroke, that means presence of blood which leaks from a cerebral artery and cause hemorrhagic stroke. এটা দেখে আরো পরিষ্কার বুঝতে পারবে। Ischemic stroke means there is a clot, that may be atherosclerotic plaque, which obstruct the blood flow to the brain, and there is deprivation of oxygenated blood that may cause ischemic stroke. And here this rupture of cerebral artery or cerebral vessel and blood in the brain, which may cause disruption of cerebral function to a particular area of brain, that is called hemorrhagic stroke. যখন স্ট্রোক হচ্ছে অক্সিজেন সাপ্লাই কম হওয়ার জন্য পার্টিকুলার সেই এরিয়াতে ব্রেনের ফাংশন হ্যাম্পার হচ্ছে, তখন তাকে আমরা বলছি ইসচেমিক স্ট্রোক। আর যখন একটা ভেসেল বা সেরিব্রাল আর্টারি বাস্ট হয়ে বা পাংচার হয়ে ব্লাড বেরিয়ে ব্রেনের কোনো একটা পার্টিকুলার এরিয়াতে অ্যাকুমুলেশন হচ্ছে, যার ফলে সেই এরিয়ার সেরিব্রাল ফাংশন হ্যাম্পার হচ্ছে, তখন তাকে আমরা হেমারেজিক স্ট্রোক বলছি। ব্লাডের প্রেজেন্স থাকলে হেমারেজিক স্ট্রোক, আর সেলে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হলে যে স্ট্রোক তাকে ইসচেমিক স্ট্রোক বলছি। প্যাথোফিজিওলজি বা সিভিএ হলে আমাদের বডি মেকানিক্সের কি চেঞ্জেস হতে পারে বা ডিজিজের কনসিকুয়েন্সেসগুলো কি, দ্যাট ইজ প্যাথোফিজিওলজি। তাহলে ইটিওলজিক্যাল ফ্যাক্টরসের মধ্যে কি হতে পারে সেটা তোমাদের আজকে টাস্ক, যে কি কারণে সেরিব্রোভাস্কুলার অ্যাটাক আমাদের হতে পারে। বই দেখো, বই দেখে প্রত্যেকে লেখো, লিখলে আমি টাস্ক যখন যার কাছে চাইবো, যেমন রেগুলার বেসিসে হয়, সে টাস্ক জমা দেবে। তাহলে ইটিওলজিক্যাল ফ্যাক্টরগুলো আমরা পেয়ে গেলাম। এই ফ্যাক্টরসগুলোর মধ্যে আমরা অলরেডি দুটো বলে দিয়েছি। সেই ফ্যাক্টরগুলো যখন সেরিব্রাল আর্টারিতে কোনো ব্লকেজ বা ন্যারোয়িং অফ দ্য আর্টারি অর ভেসেলস করছে, তার ফলে কি হচ্ছে, যে ফ্লোটা হচ্ছিল সেই ফ্লোটা অবস্ট্রাকশন হলো। তাহলে অবস্ট্রাকশন হওয়া মানে আমরা জানি সেখানকার প্রেশারটা বেড়ে যায়, সেই আর্টারি বা ভেনের প্রেশার বেড়ে গেল। বেড়ে যাওয়া মানে কি,
তাহলে আমার ব্লাড সার্কুলেশন কম হবে। ব্লাড সার্কুলেশন কম হওয়া মানে ব্লাড অক্সিজেনেটেড ব্লাড সেই এরিয়াতে কম সাপ্লাই হবে, তাহলে ব্রেন ফাংশন সেই যে এরিয়ায় কম অক্সিজেনেটেড ব্লাড সেই এরিয়ায় ফাংশন ইম্পেয়ার্ড হলো, এর ফলে স্ট্রোক বা ব্রেন ইনজুরি, সেই এরিয়ার ব্রেন আস্তে আস্তে সেলগুলো ড্যামেজ হতে শুরু করবে। এটা গেল ইসচেমিক স্ট্রোক। আর ইন কেস অফ হেমারেজিক স্ট্রোক সেম, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাওয়ার ফলে যদি কোনো ভেসেল রাপচার করে সেই এরিয়াটায় ব্লাড অ্যাকুমুলেশন হয়, সে কারণে যে স্ট্রোক হচ্ছে তাকে হেমারেজিক স্ট্রোক বলছি। এই ছবিগুলো একটু মনে রাখবে, ওয়ার্ডে তোমরা পেশেন্ট পেয়েছো বা আরও পাবে, সেক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের লাগবে। পেশেন্টের কোন লিম্ব প্যারালাইজড আমরা দেখে যাতে কেসটা বুঝতে পারি। তোমাদের কিন্তু এই কোশ্চেন জিজ্ঞেস করা হয়, আর সিভিএস ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষাতেও আসে। তাহলে দেখো, কোয়াড্রি মানে আমরা সবাই জানি 4, তাহলে 4 হাত পা যখন প্যারালাইজড হচ্ছে তাকে আমরা কোয়াড্রিপ্লেজিক বলছি। হাফ অফ দ্য বডি যখন প্যারালাইজড তখন তাকে আমরা বলছি হেমিপ্লেজিয়া। হাফ লোয়ার পোর্শন মানে ট্রাঙ্কের লোয়ার পোর্শন থেকে দুটো লিম্ব, লোয়ার লিম্ব যদি প্যারালাইজড হয় তাকে আমরা প্যারাপ্লেজিয়া বলছি। এটা দেখো, হেমিপ্লেজিয়া দেখে নিয়েছো, প্যারাপ্লেজিয়াও দেখে নিয়েছো, টেট্রাপ্লেজিয়া। তাহলে এটার সঙ্গে কোয়াড্রিপ্লেজিয়ার কি ডিফারেন্স? আগের ছবিটায় দেখো ব্রেনটা কিন্তু ছিল না, কিন্তু এটাতে দেখো টোটাল হেড, আপার লিম্ব, লোয়ার লিম্ব দুটোই affected, that is tetraplegia. And monoplegia means the only one limb. It may be right arm, it may be left arm, it may be left leg or right leg. Okay, এই চারটে জিনিস কিন্তু ভীষণ 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 দরকার। জিসিএস এটার এখন পড়বো না, তোমাদেরকে আগেও জিসিএস আমি বলে দিয়েছি, একটা সং শিখিয়ে দিয়েছি, শর্ট ভোকাবুলারি বলে দিয়েছি, নিজেরা জাস্ট ভিডিও পজ করে পড়ে নাও। এগুলো কিন্তু একটা কনসিয়াস পেশেন্টকে অ্যাসেস করতে গেলে লাগবেই। এতদিনেও যদি না মুখস্থ হয় তাহলে এখন মুখস্থ করে ফেলো, এটা কিন্তু শর্ট নোটও আসতে পারে। তাহলে মোটামুটি আমি ইমিডিয়েটলি যদি আমাকে কনসিয়াসনেস লেভেল অ্যাসেস করতে হয়, আমরা কি দেখব? পেশেন্ট অ্যালার্ট আছে কি না, মানে জেগে আছে কি না, কোনো কিছু জিজ্ঞাসা করলে সে অ্যান্সার দিতে পারছে কি না, দ্যাট ইজ ভার্বাল রেসপন্স। যদি না পারে আমি মোটর কি করে দেখব? পেন দিলাম, দিলে যদি ফিজিক্যালি সে রিফ্লেক্স দেখালো, আমি হাতে যদি চিমটি কাটি হাত গুটিয়ে নিল, পায়ে যদি চিমটি কাটি পা গুটিয়ে নিল, পায়ে যদি সুড়সুড়ি দিলাম পা সরিয়ে নিল, দ্যাট ইজ ফিজিক্যাল রেসপন্স। আর একটা কন্ডিশন কি হতে পারে? আনরেসপন্সিভনেস, কোনো রকম রেসপন্সই করছে না। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, র্যাপিড অ্যাসেসমেন্ট মানে ইমিডিয়েটলি আমি 1-2-3 সেকেন্ডের মধ্যে এটা বলে দিতে পারবো, কিন্তু এটা একটা রাফ মেথড, এটা মনে রাখতে হবে। এটা ফলো আপ, লং টাইম ফলো আপ করার জন্য সুইটেবল নয়। তাহলে সুইটেবল কি? জিসিএস। তো আমাদেরকে জিসিএসটাই চেক করতে হবে। দেখো, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট একটা ছবির মাধ্যমে ছোট্ট করে বোঝানো হয়েছে। হেডেক, মেন্টাল চেঞ্জেসের মধ্যে কনফিউশন, ডিসওরিয়েন্টেশন, মেমোরি ইম্পেয়ারমেন্ট। অ্যাফেসিয়া, এটার মধ্যে একটা ডিফারেন্স আছে, রাইট সাইড লেফট সাইড, এখানে দুটোই দেওয়া আছে, আমরা একটু ডিফারেন্সগুলো দেখে নিই। দেখো, অক্সিপিটাল লোব যদি
ড্যামেজ হয় তাহলে কী কী সাইন সিমটম হতে পারে? কর্টিক্যাল ব্লাইন্ডনেস, ভিজুয়াল ইলিউশন, একটা জিনিসকে তিনটে দেখতে পাচ্ছে। ভিজুয়াল হ্যালুসিনেশন, নিশ্চয়ই তোমরা ইলিউশন হ্যালুসিনেশনের মধ্যে এতদিনে ডিফারেন্স বুঝে গেছো, তাই আমি আর কিছু বললাম না। রিকগনাইজিং অবজেক্ট, মানে অবজেক্টগুলোকে ঠিক করে চিনতে পারে না, আম দেখে হয়তো বলছে এটা মনে হচ্ছে লেবু, এরকম টাইপের। ফেস ব্লাইন্ডনেস, মানে অনেক সময় মুখ চিনতে পারে না। পড়া, কোনো জিনিস পড়তে দিলে সেটা পড়তে পারবে না। নেক্সট, তাহলে যদি আমি ইমিডিয়েটলি একটা পেশেন্টের সিভিএ হয়েছে কি না কী দেখে বুঝবো? জাস্ট 4টে ওয়ার্ড। ফার্স্ট মানে ফেস ড্রুপিং, পেশেন্ট হিস্ট্রি দেবে, মুখের একটা পাশ মনে হচ্ছে অবশ হয়ে গেছে, ঢোক গিলতে পারছে না। না হলে কেউ বললো হয়তো একটা হাত, মানে একটা পাশ, একটা লিম্ব সে অ্যাক্টিভ রাখতে পারছে না বা নাড়াচাড়া করতে পারছে না, সেটা তুমিও ফিজিক্যাল এক্সামিনেশন করে বুঝতে পারো। নেক্সট, স্পিচ ডিফিকাল্টি, কথা বলতে গেলে কথা জড়িয়ে যাচ্ছে, মুখের একটা সাইড ঝুলে যাচ্ছে। তাহলে এই তিনটে সাইন সিমটম যদি থাকে, তিনটের মধ্যে যে কোনো একটা সাইন সিমটম যদি থাকে, ইমিডিয়েটলি এমার্জেন্সি নাম্বারে কল করা। আমাদের এমার্জেন্সি নাম্বার কত? 100। সেম জিনিস আবারও দেওয়া আছে। ফেস আনইভেন লাগছে কিনা, আর্ম, ডাজ ওয়ান আর্ম ড্রিপ ডাউন, মানে দুটো আর্ম ঠিক আছে না একটা আর্ম ইম্পেয়ার্ড হয়েছে। স্পিচ, কথা ঠিক করে বলতে পারছে না, স্লার্ড স্পিচ। দেন টাইম টু কল ফর এ এমার্জেন্সি। দেখো, এটা রাইট ব্রেন ইনজুরি হয়েছে কিন্তু সিমটম সব লেফট সাইডে। লেফট ব্রেন ইনজুরি হয়েছে, সিমটম সব রাইট সাইডে। এই জিনিসটা নিজেদেরকে ক্লিয়ার করতে হবে। রাইট সাইডে যদি ব্রেন ড্যামেজ হয় তাহলে আমি কোন সাইডে সাইন সিমটমগুলো দেখতে পাবো? লেফট সাইডে। কী কী? প্যারালাইজড লেফট সাইড হেমিপ্লেজিয়া, স্পেশিয়াল পারসেপচুয়াল ডেফিসিট, মানে পারসেপশনে ডেফিসিট থাকবে। টেন্ডস টু মিনিমাইজ প্রবলেম, শর্ট অ্যাটেনশন স্প্যান, ভিজুয়াল ফিল্ড ডেফিসিট, impaired judgment, impulsive, impaired type concept. Even patient বললো I don't feel where my left side is, যেহেতু রাইট সাইডের ব্রেন ড্যামেজ তাই সে বলছে আমার বাঁ পাশটা যে কোথায় আছে বা কী অবস্থা আমি কিছু বুঝতে পারছি না। এবার লেফট সাইড যদি ড্যামেজ হয়, ভিডিও পজ করো, নিজেরা প্রনাউন্স করে একবার পড়ে নাও। নিজেরা ডিফারেন্সিয়েট না করলে বুঝতে পারবে না। এবার দুটো একসাথে দেওয়া আছে, কম্প্যারিজন করো তাহলে বুঝতে পারবে। এগুলো তোমাদের পড়ার জন্য এতক্ষণ যেগুলো আমরা পড়লাম সেই সেম জিনিসগুলো এখানে সিস্টেম ওয়াইজ স্পেসিফিক করে ভাগ করে লেখা আছে। ভিডিও পজ করে তোমরা এক একটা করে পড়ো বা লেখো, বইও ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। মোটর ডেফিসিট, সেন্সরি ডেফিসিট, ভার্বাল ডেফিসিট, cognitive deficit and emotional deficit। দেখো প্রত্যেকটাই আমরা ওই ছবি দুটোর মধ্যে দিয়ে কমপ্লিট করে ফেলেছি। তাহলে আমরা কি করে ডায়াগনোসিস করব? হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন করলে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারব। এছাড়া কি, যেগুলো তোমরা কাল বলেছো বা নিশ্চয়ই অমৃতা
বা পারমিতা কেউ তোমাদেরকে শেয়ার করেছে। তো পাস্ট হেলথ হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি এগুলো আর ডিসক্রাইব করছি না, এত ডিজিজ পড়া হয়েছে তোমরা জানো নিশ্চয়ই পাস্ট হেলথ হিস্ট্রি বলতে কি শুনতে হবে বা ফ্যামিলি হিস্ট্রিতে আমাদের কি কি হিস্ট্রি নিতে হবে। মেডিকেশন স্পেশালি এখানে অ্যান্টিকোয়াগুলেশন কোনো থেরাপি চলছে কি না, তাহলে যদি হেমারেজিক কন্ডিশন হয় সেটা রিস্কি হয়ে যাবে অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপির জন্য, সেই কারণে। নিউট্রিশনাল হিস্ট্রি, কগনিটিভ পারসেপচুয়াল হিস্ট্রি, ফিজিক্যাল অ্যাসেসমেন্ট। দেখো ফার্স্ট গ্লাসগো কোমা স্কেল, কেউ স্পেলিং ভুল লিখবে না, তাহলে কিন্তু 1 নম্বর এমনিই কেটে নেবে, যাও বা নাম্বার পেতে তার থেকে আরও 1 মাইনাস। এনআইএ স্ট্রোক স্কেল, কগনিটিভ ফাংশন, ওরিয়েন্টেশনের মধ্যে টাইম প্লেস পারসন, স্পিচের মধ্যে এগুলো সবই তোমরা জানো। ফ্লুয়েন্ট অ্যাফেসিয়া, নন ফ্লুয়েন্ট অ্যাফেসিয়া, গ্লোবাল অ্যাফেসিয়া আর আদার অ্যাফেসিয়া সিনড্রোম। ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন মানে ইনভেস্টিগেশন, তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে কী কী পড়ছে? সিটি স্ক্যান, সিটিএ, এমআরআই, এমআরএ, স্পেক্ট, পেট স্ক্যান, এমআরএস, ইলেকট্রোএনসেফালোগ্রাম, সেরিব্রাল অ্যাঞ্জিওগ্রাফি, সিএসএফ অ্যানালিসিস। দেখো এটা যদি তোমার রাইট সাইড হয় তাহলে রাইট সাইড ড্যামেজ মানে লেফট সাইডে আমি সাইন সিমটমগুলো দেখতে পাবো। সেরিব্রাল ব্লাড ফ্লো কী করে মেজার করা যায়, মানে আমি অক্সিজেনেশনের অ্যাডিকুয়েন্সি আমি কি দেখে বুঝতে পারি, তাহলে সেরিব্রাল অ্যাঞ্জিওগ্রাফি, ডিজিটাল সাবস্ট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি, ডপলার আল্ট্রাসোনোগ্রাফি, ট্রান্সক্রেনিয়াল ডপলার, ক্যারোটিড ডুপ্লেক্স, ক্যারোটিড অ্যাঞ্জিওগ্রাফি। এগুলো সম্ভবত তোমাদের সমস্ত কার্ডিওভাস্কুলার চ্যাপ্টারে পেয়ে যাবে। কার্ডিয়াক অ্যাসেসমেন্ট যদি করতে হয় কী কী? ইলেকট্রোকার্ডিওগ্রাফি, এক্স-রে, কার্ডিয়াক এনজাইমস অ্যান্ড 24 hours হল্টার মনিটরিং। এছাড়া আর কি কি ইনভেস্টিগেশন? কমপ্লিট ব্লাড কাউন্ট, পি টাইম, এপিটিটি, electrolytes, blood glucose level, renal and hepatic studies, lipid profile and ABG analysis. এটা একটা চার্ট, স্ট্রোক যে সেন্টারগুলো আছে সেখানে এই চার্টটা মেনটেন করা হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সম্ভবত এই স্ট্রোক ক্লিনিক বলে একটাই আছে, সেটা হচ্ছে BINA, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, SSKM-এ। এছাড়া আমরা এই চার্টটা পেয়েছিলাম মেদান্তা হসপিটাল দিল্লিতে। তো সেখানে কি হয়, অ্যাকিউট স্ট্রোক মানে উইদিন 3 আওয়ার্সের ভেতর পেশেন্টকে আইডেন্টিফাই করতে হবে এবং অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি স্টার্ট করতে হবে। সেক্ষেত্রে এই টাইমটাকেই বলা হচ্ছে গোল্ডেন আওয়ার্স। তাহলে এখানে এমার্জেন্সিতে পেশেন্ট আসলে সঙ্গে সঙ্গে ক্লিনিক্যাল রিভিউ, ব্লাড টেস্ট, সিটি স্ক্যান আর যে চেকলিস্ট আছে সেটা কমপ্লিট করার সাথে সাথেই সিটি স্ক্যান, নিউরোলজিক্যাল নোটিফিকেশন আর যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাকে ইনফর্ম করে দেওয়া হলো। নেক্সট যদি ইসচেমিক স্ট্রোক হয় তাহলে এনআইএ স্কোর দেখবে আর থ্রম্বোলাইসিস চেকলিস্ট। এইখানেই ইম্পর্টেন্স যে পেশেন্ট কোনো অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি পাচ্ছে কিনা, রাদার দ্যান আরও কিছু জানা হয় যেগুলো হচ্ছে রিসেন্টলি কোনো ডেন্টাল সার্জারি বা ডেন্টাল এক্সট্রাকশন হয়েছে কিনা, হেড ইনজুরি হয়েছে কিনা, রিসেন্ট সার্জিক্যাল হিস্ট্রি, ব্লিডিং হিস্ট্রি, এগুলো জেনে নিতে হবে আর আইসিইউতে কন্ট্যাক্ট করতে হবে। নেক্সট অ্যাকর্ডিং টু পি টাইম এপিটিটি, যদি পেশেন্ট এলিজিবল হয় তাহলে টিপিএ স্টার্ট করবে, সেটা আইভি অবশ্যই, ওকে, যাতে ইমিডিয়েট আমরা এফেক্টটা পেতে পারি। সাইন সিমটম থেকে বুঝতে পারলে পেশেন্টের প্যারালাইজড মানে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হতে পারে,
মুভমেন্ট ইম্পেয়ার্ড হতে পারে, তাহলে তার ফলে কী কী কমপ্লিকেশন হতে পারে পেশেন্টের? হাইপারগ্লাইসেমিয়া, hypertension, fever, infarction or bleeding, cerebral edema, herniation, coning, aspiration, pneumonia, UTI, cardiac dysrhythmias, recurrence of cardiac dysrhythmias, DVT আর pulmonary embolism. সেম জিনিস একটা সেকেন্ড স্লাইডও আছে, দেখে নাও, পড়ে নাও। কিছু এমার্জেন্সি কোড আমাদেরকে জানতে হয়। যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় পেশেন্টের, সেক্ষেত্রে কোড ব্লু অ্যানাউন্স করা হয়। যেমন ধরো পেশেন্ট সাডেনলি ক্র্যাশ করলো, তখন জাস্ট ফোনটা তুলে এইটুকু বলতে হয় কোড ব্লু। দ্যাট মিন্স যারা যারা এই কার্ডিয়াক টিমে আছে ইমিডিয়েটলি তারা পেশেন্টের কাছে চলে আসবে। সেম নিওনিটাল কার্ডিয়াক অ্যারেস্ট যদি হয় তাহলে কোড পিঙ্ক। এভাবে তোমাদের কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। যেমন দেখবে বোম থ্রেট ব্ল্যাক, জায়গাগুলোতে কিন্তু ব্ল্যাক টেপ থাকে। এইভাবে তোমরা একটুখানি পড়ে নাও। এটা একটা ছোট্ট করে টোটাল সিভিএটাকে একটা স্লাইডের মধ্যে বোঝানো হয়েছে। তোমরা আশা করি যেগুলো পড়েছো দেখে নাও একটু। মোটামুটি এগুলো আমরা পড়ে ফেলেছি। ভিডিওটা পজ করে একবার পড়ে নাও। 29th October is the day for World Stroke. তোমরা তো এবছর করতে পারলে না সেলিব্রেশন, আর হয়তো হবেও না। ওকে, তাহলে নার্সিং ডায়াগনোসিস, নার্সিং ম্যানেজমেন্ট, এগুলো সবই তোমাদের কাজ রেডি করা। সিভিএ সম্ভবত আমরা রেডি করে রেখেছি, সেটা একবার নিজেদের এই জায়গাটায় সিভিএ পড়ছো যেখানে, সেখানে তুলে নাও যাতে ইন ফিউচার পড়তে সুবিধা হয়। ওকে, বাই।